কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। রাজনীতি একটা ফুল টাইম জব, মানে যেটা সারাক্ষণ দিতে হয় এবং নানা রকম বিষয় ডিল করতে হয়। এরকম কোনো একটা সিলেবাস নেই যেটা শিখে গেলাম করে নিলাম। প্রতিদিনই কিছু অভিজ্ঞতা এবং তার সঙ্গে সঙ্গে নিজেকেও পোক্ত করা, করে নিয়ে মানুষের জন্য কাজ করা। সুতরাং এটা একটা খুব সহজ জিনিস নয়। যদি আমার কোনো ম্যাজিক্যাল ক্ষমতা হতো তাহলে আমি গোড়ায় গিয়ে গল্পটা চেঞ্জ করার জন্য ভাবতাম, ওপর নয়। যেটা আমরা করছি না সেটা খুব আপেক্ষিক, একে ওকে দাগিয়ে দেওয়া, তুমি দশভুজা, তুমি সুপার, সেইটার একটা যে ট্যাগ বয়ে বেড়াতে গিয়ে যে কী কষ্ট এবং তার জন্য যে কী ত্যাগ, তো সেটা না আমি বেশ উপলব্ধি করি এবং সেই জন্য আমি ওই ট্যাগেতে নেই, আমি সুপার ওম্যানও নই। এরকমই হয়, মানে ইট ইজ নট এ কেক ওয়াক, কখনো হয় কখনো হয় না, কখনো অনেকটাই হয় না। তবে আমি যেটা করি সেটার আন্তরিকতার সঙ্গে করার একটা চেষ্টা করি, একটা সময় একটা ব্যালেন্স করি এবং সেই ব্যালেন্সটা করতে গিয়ে যে একদম সুচারুভাবে ব্যালেন্স হচ্ছে, ওটাও দারুণ করে ফেলছে, এটাও দারুণ করে ফেলেছে, এমন নয় কিন্তু। খুব কম রাজনৈতিক ব্যক্তিত্ব বর্তমান ভারতীয় রাজনৈতিক পরিমণ্ডলে আছে যাদের দেখে প্রথমেই মনে হয় তিনি একজন ভালো মানুষ, এবং তিনি সেই ভালো মানুষ হওয়ার নিদর্শন প্রত্যেক সময় রেখেছেন তার ওয়ার্ডে। আর এবার তিনি অভিনয়ে, এবারে বলাটা ভুল, অনেক দিন হয়ে গেল এই ইনিংসে। আর যে কথাটা বললাম দিদি, যে সত্যি বর্তমান রাজনৈতিক পরিমণ্ডলে ভালো মানুষ, এই কথাটা তো খুব কম নেতা নেত্রীকে নিয়ে ইউজ হয়। আমার মনে হয় তুমি সেটা কনসিয়াসলি করে যাওয়ার চেষ্টা করেছো যেন আমার দিকে কখনো এই আঙুলটা না ওঠে। চেষ্টা একটা তো সকলেই করে, তার মধ্যে যে সবসময় সেই চেষ্টায় সাকসেস আসে এমনও তো না শ্রীতমা। সুতরাং কিছুটা হয় কিছুটা হয় না, এবং এই জার্নির পথে এরকমই হয়, মানে ইট ইজ নট এ কেক ওয়াক, কখনো হয় কখনো হয় না, কখনো অনেকটাই হয় না। তবে আমি যেটা করি সেটার আন্তরিকতার সঙ্গে করার একটা চেষ্টা করি, একটা সময় একটা ব্যালেন্স করি এবং সেই ব্যালেন্সটা করতে গিয়ে যে একদম সুচারুভাবে ব্যালেন্স হচ্ছে, ওটাও দারুণ করে ফেলছে, এটাও দারুণ করে ফেলেছে, এমন নয় কিন্তু। এবং তার জন্য আমার কোনো আফসোসও নেই, কারণ আমরা তো অতিমানব নই, ভগবানও নই যে আমরা সবই একদম পারফেক্টলি করতে হবে। আমার সেটা মনেও হয় না। যদি করতেও হয় যে জানো, মেয়েদেরকে দশভুজা, প্রচুর সুপার ওম্যান বলে দাগিয়ে দেওয়া হয়, আমি অবশ্য এটাকে খুব একটা বেশি বিশ্বাসও করি না। কারণ ওটা দাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে না তোমাকে মনে হয় যে যেই তোমাকে বলো তুমি আর সুপার মম, সুপার ওম্যান, তখন তোমার মনে হবে সুপার হতে গিয়ে তোমাকে মনে হবে এটাও করি, ওটাও করি, সেটাও করি, করতে গিয়ে তুমি দেখবে নিজের জন্য কিছু করা হচ্ছে না এবং সবটাই ১০০% করা যায় না, সবাইকে খুশিও করা যায় না। কিন্তু ওই যে একটা তোমাকে তকমা যে তুমি দুর্গার মতন, তুমি দশভুজা, তুমি সুপার, সেইটার একটা যে ট্যাগ বয়ে বেড়াতে গিয়ে যে কী কষ্ট এবং তার জন্য যে কী ত্যাগ, তো সেটা না আমি বেশ উপলব্ধি করি এবং সেই জন্য আমি ওই ট্যাগেতে নেই, আমি সুপার ওম্যানও নই এবং আমি ব্যালেন্স করে সব দারুণ করে ফেলেছি একদম না, বরং আমি অনেকটা বেশি ছড়িয়ে ফেলি, অনেকটা বেশি পারি না ৮-৪টে মানুষের মতো, এবং সেটা বলতেও আমার কোনো অসুবিধা নেই এবং তার জন্য আমার কোনো রিগ্রেটও নেই। আমি মনে করেছি যে আই লিভ বাই টাইম, ওই সময়টা আমি এখন তোমার সাথে কথা বলছি, আমি এটাতেই আনন্দ খুঁজে পাচ্ছি। তুমি যদি আমাকে অ্যাপ্রিসিয়েট করো আমার ভালো লাগবে, খোঁচা দাও একটু কষ্ট হবে, কিন্তু আমি এটাতেই বেঁচে আছি, এই মুহূর্তে বেঁচে থাকি। তাই খুব একটা ব্যালেন্স দারুণ সামলাচ্ছি এমনটা নয় কিন্তু। সেটা না সামলালেও যে প্রশ্নটা তোমাকে সামাল দিতে হবে এখন, সেটা হলো দিদি, যারা অভিনেত্রী বা অভিনেতা ছিল সেখান থেকে রাজনীতিতে গেছে, তাদের দিকেও নানা কটাক্ষের বাঁধে এসেছিল, আর তুমি প্রথমে রাজনৈতিক ব্যক্তিত্ব তারপর অভিনয়, দুটোর মধ্যে যদি কয়েকটা বেসিক পার্থক্য বলো, কি কি বুঝেছো? যারা এন্টারটেনমেন্ট জগৎ থেকে, মানে পরিচিত মুখ, তারা যখন রাজনীতিতে এসেছেন তখন তারা নিজেদের প্যাশনে এসেছে, ভালোবেসেছেন যে হয়তো মানুষের জন্য কিছু করবো এরকম একটা ভেবেছেন, অথবা তার কোনো একটা স্ট্র্যাটেজিক প্ল্যান আছে, দুটোই আছে হয়তো, বা যেটা কারোর যে যেরকম মনে করেছেন এসেছেন। অনেক সময় কোনো একটি রাজনৈতিক দলও তাদেরকে বলেন আসার জন্য, কারণ তারা ইনফ্লুয়েন্স করতে পারেন, বেশি মানুষকে প্রভাবিত করতে পারেন, এই বিষয়ে তো কোনো দ্বিমত নেই। এবার ব্যক্তিগতভাবে সেই মানুষটা নিজের রিজন সেই নিয়ে তারা রাজনীতিতে যোগদান করেন।
এবার রাজনীতিতে যোগদানের পর আমি দেখেছি অনেকেই রাজনীতির মতন করে করেন, অর্থাৎ ভালোবেসে করেন, অনেক প্রচুর মানুষের জন্য সময় দেন। আবার অনেকে মনে করেন যে সময়টা দিতে পারছেন না, তাদের পুরনো পেশাতেই সময় বেশি দিচ্ছেন। সেই জায়গা থেকে আমি দেখেছি যে তার হয়তো সব মানুষের চাহিদা পূরণ করতে পারেন না, কারণ সময় ম্যাটার্স। সেক্ষেত্রে তার যে বিখ্যাত হওয়ার যে সুবিধা সেটাই কাজে লাগান, কারণ তাকে কেউ কিছু বলতে পারবেন না, করতে পারবেন না। তিনি একটা হাউস হোল্ড নেম, তার একটা পরিচিতি আছে। তাতে করে সাধারণ মানুষের একটু সমস্যা হয়, কারণ রাজনীতি একটা ফুল টাইম জব, মানে যেটা সারাক্ষণ দিতে হয় এবং নানা রকম বিষয় ডিল করতে হয়। এরকম কোনো একটা সিলেবাস নেই যেটা শিখে গেলাম করে নিলাম, প্রতিদিনই কিছু অভিজ্ঞতা এবং তার সঙ্গে সঙ্গে নিজেকেও পোক্ত করে নিয়ে মানুষের জন্য কাজ করা। সুতরাং এটা একটা খুব সহজ জিনিস নয়। সেই কারণে ব্যতিক্রম ডেফিনেটলি আছে। সেই কারণে সব যারাই এন্টারটেনমেন্ট থেকে এসেছেন তারাই যে খুব সাকসেসফুলি প্রশাসক হয়েছেন রাজনীতির মঞ্চে এসে, এমন তো না। রিপিট করেছেন এমনও নয়। সুতরাং এক্সেপশন ইজ দেয়ার। এবার উল্টো তোমার প্রশ্নে, আমার যাত্রাপথে রাজনীতি প্রথমে, তার অভিজ্ঞতা এবং তার সঙ্গে অর্থাৎ মাঠে ঘাটে কাজ করা, মানুষের সঙ্গে একসঙ্গে কাজ করার পর আমার এন্টারটেনমেন্টে আসা। যদিও আমার শুরুটা হয়েছিল আই ওয়াজ মিস ক্যালকাটা, আমি লেডি অফ দ্য মিলেনিয়াম হয়েছিলাম। সুতরাং এন্টারটেনমেন্ট থেকেই আমারও শুরু এবং তারপরে বেশ কতগুলি সিরিয়াল এবং অ্যাঙ্কারিংয়ের কাজ করতে করতে আমার এভিয়েশনে চাকরি পাওয়া এবং সেখান থেকে একদম রাজনৈতিক মঞ্চ এবং সেখান থেকে আবার এন্টারটেনমেন্টে। সুতরাং এই যে একটা রিভার্স, একটা উল্টো পুরাণ, তাতে করে আমারও যে খুব একটা সহজ হয়েছে এমন না, কারণ ওই সময় সেটাকে ব্যালেন্স করা খুব সহজ নয়। এবং এটার সঙ্গে সঙ্গে যারা ধরুন এন্টারটেনমেন্টে রয়েছেন তারাও যে একেবারে আপনাকে ওয়েলকাম করার জন্য উত্তরীয় নিয়ে দাঁড়িয়েছে এমনটাও তো নয়। সুতরাং আমার পেশাতেও যারা রাজনীতি করেন, সেক্ষেত্রে যেমন এন্টারটেনমেন্টের মানুষজন এলেন, তারাও কখনো কখনো মনে করেন যে তাদের জায়গাটায় অন্য মানুষ এলেন। ঠিক আমার ক্ষেত্রেও তাই। ওটা উল্টো দিকের মানুষজনও তারাও ইনসিকিউর হন, তারাও যে একেবারেই খুব আদরে বরণ করেন তা না। তবে আমার মনে হয়েছিল এটা করা উচিত, দ্য বোথ ওয়ে ট্রাফিক। এরাও যদি আসেন রাজনীতিতে, তাহলে তার রাজনৈতিক ব্যক্তিত্বরা যাদের মধ্যে সেই পোটেনশিয়াল আছে, সেই প্রতিভা আছে, সেই প্যাশন আছে, তাহলে তারা উল্টো দিকে যেতে পারবে না কেন? ওয়াই দ্যাট হ্যাজ টু বি ওয়ান ওয়ে, ইট হ্যাজ টু বি বোথ ওয়ে। কর্পূরের গল্পে আসি, মানে কর্পূরের গল্পে তোমার চরিত্রটা যেটুকুনি দেখে বোঝা যাচ্ছে একজন সাংবাদিক, বা হ্যাঁ সাংবাদিক। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু আবার ওই শাসক দলের সঙ্গে তুমি জড়িয়ে আছো, সেক্ষেত্রে দাঁড়িয়ে এবং শিক্ষা দুর্নীতির মতন একটা জায়গা নিয়ে কাজ হচ্ছে, অনেকটা দায় তোমার দিকেও চলে আসে যে শাসক দলের দিকে যেহেতু বহু অভিযোগ আছে যে বহু মানুষ, বহু শিক্ষক শিক্ষিকা রাস্তায় বসে আছে, সেখানে আপনি কীভাবে এই গল্পটা চুজ করলেন বা কেন এই গল্পটায় নিয়ে আসার তাগিদ অনুভব করলেন? গল্পটা একটা নিরুদ্দেশের গল্প, নিখোঁজের গল্প। তার মধ্যে একটা ছোট ঘটনা, হয়তো করাপশন, কিন্তু গল্পটার একটি গল্প যেখানে অনেকগুলি বিষয় নিয়ে আছে। যেমন ধরুন পাওয়ার, মানি, হানি ট্র্যাপ, স্ক্যান্ডাল, করাপশন, সবই। ইটস আ থ্রিলার এবং এটা একটা দীপান্বিতা রায়ের একটা সত্য ঘটনার অবলম্বনের একটা উপন্যাস। অন্তর্ধানের নেপথ্যে সেটাকে বেস করে ইটস এ রিয়েল ওয়ার্ল্ড ইভেন্ট, তার উপরে ফিকশন, অর্থাৎ স্টোরি টেলার তার নিজস্ব কল্পনার সঙ্গে একটা ছবি তো সেটা সমাজের একটা প্রতিফলন, সেটা সব ছবিতেই থাকে কিছুটা এবং কিছুটা কল্পনা। সুতরাং এখানে যে ছবিটার মূল বিষয় সেটা হচ্ছে একজন মহিলা, তিনি ক্ষমতায় থেকে তাকে কি করে ব্যবহার করে তাকে আবার ছুঁড়ে ফেলা হলো, অথবা তাকে নিরুদ্দেশ্যে হয়ে গেল, সে নিখোঁজ হলো। সুতরাং এর মধ্যে আমি এটাই দেখেছি। তার মাঝখানে যেসব এসেছে, মানি, পাওয়ার, হানি ট্র্যাপ, করাপশন, সেগুলো কিন্তু একটা ছোটো ছোটো এলিমেন্ট। সুতরাং সিনেমার মধ্যে তো থাকবে। সুতরাং অনলি কারাপশন যেটা আমাকে এই কর্পূর চিন্তা করতে বুঝিয়েছে তা না, কারণ ইট ইজ নট লাইক দ্যাট। এটা একটা টোটাল একটা পলিটিক্যাল থ্রিলার যার মধ্যে এই ধরনের প্রত্যেকটা উপাদানই আছে। গিভেন আ চান্স, যদি কখনো তুমি এমন একটা গল্প তোমার কাছে আসে যেখানে ধরো শাসক দলের কোনো খারাপ দিক তুলে ধরা হচ্ছে এবং তোমাকে কোনো একটা চরিত্র অফার করা হলো, উড ইউ লাইক টু ডু ইট? আমি শাসক দল বিরোধী দল দেখি তো ছবিটা করিনি। একটা 90 দশকের একটা ঘটনা, সেই ঘটনাটার একটা মোটামুটি কম বেশি সেই সময় মানুষজন জানতেন
এবং সেটারই একটা বেস করে আরও নানা রকম কল্পনা মিশ্রিত একটা ছবি, যেটা অ্যাকচুয়ালি ছবি এন্টারটেনমেন্ট, তার মধ্যে কিছু ঘটনা হয়তো সত্য। সুতরাং সেই দেখেই আমি ছবিটা করা। পরের দিকে যদি, অর্থাৎ ভবিষ্যতের কথা বলছো, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটতে হবে, কোনো স্টোরি টেলারকে এগিয়ে আসতে হবে এবং ক্যারেক্টারগুলো বিন্যাস করতে হবে এবং সেইখানে আমাকে স্যুট হতে হবে, অর্থাৎ আমি সুটেবল কিনা, আমি কোন রোলটা প্লে করলে আমি ঠিক করব, সেটা আমাকে মানায় কিনা, আমি সেটাকে জাস্টিফাই করি কিনা, এই এতগুলো বিষয়ে নির্ভর করে তবে তো একটা সিদ্ধান্ত। সুতরাং সেটা সময় বলবে। শেষ প্রশ্ন করব, সেটা হলো, একটু আগে আমরা কথা বলছিলাম যে আমাদের রাজনীতি শুধুমাত্র মানে 3টে দল বা 4টে দলের ভেতরে নয়, এই হিপোক্রেসিটা বা রাজনীতির ভেতরে যেগুলোকে আমরা বলি এগুলো খুব খারাপ, সেগুলো সমাজের সর্বস্তরে আছে। সেক্ষেত্রে মানুষ অনন্যা যদি সুযোগ পায়, কোন দিকগুলো হাতে ধরে ম্যাজিকের মতন করে চেঞ্জ করে দেবে মানুষের ভাবনার? এটা বেশ একটু অন্যরকম প্রশ্ন এবং এটা বেশ চিন্তামূলক উত্তর দেওয়া প্রয়োজন, অর্থাৎ চিন্তা করে উত্তর দেওয়ার মতন একটা প্রশ্ন। টলি টাইমের একজন সাংবাদিক বলছে, সেই জায়গা থেকে আমার খুব ভালো লাগছে, মানে অতটা ওয়ার্কআউট করেছে, অতটা ভেবেছে। আমি ওর প্রশ্নে, ও অনেকগুলো প্রশ্ন করছিল, তার মধ্যে করাপশান, দুর্নীতি একটা বিষয় বলছিল, সেটা আমরা নিজেরাই অফ ক্যামেরা আলোচনা করছিলাম, সেটা না রন্ধ্রে সেটা না ভিতরে মিশে গেছে। সুতরাং সেটা যারা রাজনীতি করেন তাদের দাগিয়ে দেওয়া হয়, যারা সাংবাদিকতা করেন তাদের দাগিয়ে দেওয়া হয়, বিশেষ করে যারা মহিলা তাদের আরও বেশি করে দাগিয়ে দেওয়া হয়, কারণ সেটা করলেই সুবিধে হয়। আসলে গোটা সমাজটাই তো পুরুষতান্ত্রিক একটা সমাজ, তারপরে আমরা স্বাধীনতার কথা বলে, আমরা নানা রকম আইন এনে আমরা একসঙ্গে চলার কথা বলি, অর্ধ আকাশের কথা বলি, আমরা এগিয়ে এসেছি, এ কথা ঠিক কথা। তবুও কোথায় সেই মানসিকতার পরিবর্তন কি একেবারে হয়েছে? কোথাও কি সেই বীজটা নেই? আছে তো। সে জায়গা থেকে যদি আমার কোনো ম্যাজিক্যাল ক্ষমতা হতো, তাহলে আমি এই গোড়ায় গিয়ে গল্পটা চেঞ্জ করার জন্য ভাবতাম, ওপর নয়। যেটা আমরা করছি না, সেটা খুব আপেক্ষিক, একে ওকে দাগিয়ে দেওয়া, নিজেরাও করছি, পুলিশকে দাগিয়ে দেওয়া সোজা হয়, রাজনৈতিক ব্যক্তিত্বদের দাগিয়ে দেওয়া সোজা হয়, কোনো একটি খবর সেটা যদি তার পছন্দ মতো না হয়, তাহলে সেই সাংবাদিককে দাগিয়ে দেওয়া সুবিধে হয়। কিন্তু ওই সুবিধার জন্য বাঁচা থেকে বেরিয়ে এসে নীতির জন্য বাঁচা, আদর্শের জন্য বাঁচা, এটা শক্ত, কিন্তু সেটা যদি করতে পারতাম তাহলে ভালো হতো। আমি একা করতে পারবো না, এটা আসলে এটা সোশ্যাল রিফর্মার, তাদের করতে হবে, এটা কালেকটিভ ওয়ার্ক, কিন্তু আমি তাদের একটা পার্ট হতে চাইবো। তা কিন্তু আপাতত আমরা কর্পূরে অনন্যা দি কীভাবে কোন পাঠটা কীভাবে পাঠ করেছে সেটা আমরা দেখবো, আর সেটা যারা দেখতে চান তাদের জন্য যদি তুমি একটু নিমন্ত্রণ জানিয়ে দাও। 19শে মার্চ 2026 বড় ছবি কর্পূর, এবং আমি বলছি বড় ছবি আরও কারণ ধুরন্ধর আসছে, সুতরাং থেকে ধুরন্ধরকে ছাপিয়ে অন্তত একটা নিজেদের রিজনাল ছবি এবং আপাতমস্তক একটা এন্টারটেনমেন্টের ছবি, এবং তার গল্পগুলো কম বেশি সকলের জানা। আরও একটা অরিন্দম শীলের এই ছবির একটা অন্যতম আকর্ষণ, যে 90 দশকে যে ঘটনায় যে রাজনৈতিক ব্যক্তিত্বগুলো চলে এসেছে ঘটনার প্রসঙ্গেই, সেক্ষেত্রে যখন 21 শতকে ছবি তৈরি হচ্ছে, তারা অভিনয় করছেন, তারা অনেকেই রাজনৈতিক ব্যক্তিত্ব, সুতরাং তারা কতটা সফল হলেন, মার্কশিটে কতটা পেলেন নাম্বার, সেটা দেখতেও তো হলমুখী হতে হবে। সুতরাং কর্পূর দেখতে যেতেই হবে। নিকটস্থ প্রেক্ষাগৃহ 19শে মার্চ, শুধু নিজে না, সব অন্ধবে সপরিবারে।